তাদের উপরে খেলাফতের দায়িত্ব অর্পণ করা হবে। এখানে একজন ব্যক্তির কথা বলা হয়নি, একটি সমষ্টির কথা বলা হয়েছে। তাহলে আমাদের মূল কাজ হলো যে ইসলামী আন্দোলনের জন্য দক্ষ এবং যোগ্য জনশক্তি তৈরি করা। সে কারণে ইসলামী আন্দোলনে একেবারে স্থায়ী যদি আমরা কর্মসূচি ধরি, তাহলে দুটো কর্মসূচি ইসলামী আন্দোলনের স্থায়ী কর্মসূচি। প্রথমটি হলো দাওয়াত আর দ্বিতীয়টি হলো প্রশিক্ষণ। দাওয়াত এবং প্রশিক্ষণ এই দুটি কর্মসূচি যতদিন পর্যন্ত চালু থাকবে সেই ইসলামী আন্দোলনটি সচল থাকবে, ইসলামী আন্দোলনের সংগঠন সচল থাকবে। আর এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইসলামী আন্দোলনটি একসময় নিঃশেষ হয়ে যায়। সে কারণে আমাদের সবচেয়ে বেশি যে গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো আমাদের প্রশিক্ষণ কর্মসূচিতে আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে। ইতিমধ্যেই আমাদের বছরের 6 মাস চলে গেছে, তাই না? এই 6 মাসের রিপোর্টটাও তৈরি করা হয়েছে। থানার যে রিপোর্ট সেটা মহানগরীতে জমা হচ্ছে, এইটার উপরে একটা পর্যালোচনা আমরা থানাতেও করেছি, জুনে করা হয়েছে, আবার মহানগরীতে একটা পর্যালোচনা করা হবে। এই পর্যালোচনাতে দেখা যায় যে গত বছর যেখানে আমাদের ঢাকা মহানগরীতে 2000-এর উপরে রোপণ হয়েছে, এই বছর আমাদের 6 মাসে মিনিমাম 1000 হওয়ার কথা, কিন্তু সেখানে যা হয়েছে সেটা তার অর্ধেকেরও কম। এর অবশ্য কারণ হিসাবে যদি আমরা বলি যে বছরের শুরুর দিকে আমরা নির্বাচনে ব্যস্ত ছিলাম, সে কারণে এখানে আমরা যথাযথ গুরুত্ব দিতে পারিনি। তাহলে সামনে যে 6টি মাস আমাদের হাতে আছে, এই 6 মাসে আমাদের পরিকল্পনা যেটা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সেইভাবে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে করে বার্ষিক যে টার্গেট সেই টার্গেটটা আমরা অর্জন করতে পারি। এখানে যেহেতু আমরা দায়িত্বশীল পাশাপাশি আমরা রোপক, সেই কারণে আমাদের প্রত্যেকের 3 জন রোপণ প্রার্থী করার টার্গেট আছে, তাই না? 3 জন কর্মী ভাইয়ের পিছনে আমরা কাজ করে থাকি। এখন এদের নার্সিংয়ের ক্ষেত্রে যদি আমরা এই মাস থেকে আমরা যথাযথ গুরুত্ব দিতে না পারি, তাহলে এদেরকে ডিসেম্বরের মধ্যে কি করা যাবে না, রোপণ করা যাবে না। কারণ রোপণ করার জন্য কয় মাসের রিপোর্ট দরকার? 6 মাস। 6 মাসের রিপোর্ট দরকার। ফলে এই জুলাই মাস থেকে যদি আমরা তাদের রিপোর্টটাকে মানে নিয়ে আসতে পারি, তাহলে আগামী ডিসেম্বরের মধ্যে এই ভাইদেরকে রোপণ করা যাবে না। যেহেতু রোপণ করার কাজটা রোপণরাই করতে পারে, কর্মীরা অন্য সকল কাজে করতে পারে, কিন্তু রোপণ তৈরি করার কাজটা অ্যাবসলিউটলি রোপণরাই করতে পারে। সেই কারণে আমি বিশেষ পয়েন্টটা আপনাদের সামনে নিয়ে আসলাম যে আমাদেরকে অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। আমরা আমাদের এখন সামনে যে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার পরিকল্পনা বাস্তবায়নের, তার মধ্যে একটা হলো আমাদের স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনের প্রার্থী তো যাদেরকে সংগঠন মনোনয়ন দিয়েছে, এটা তো আপনারা জানেন, তাই না? স্থানীয় নির্বাচন কিন্তু দলীয় ভিত্তিতে হবে। আমরা যাদেরকে কাউন্সিলর হিসেবে মনোনীত করেছি, এরা জামাত ইসলামীর মনোনীত, কিন্তু মাঠে ময়দানে সেই কথা বলা যাবে না, তাই না? স্থানীয় নির্বাচন এটা হলো নন পার্টিজান ইলেকশন, নির্দলীয় নির্বাচন। এখানে কোনো পার্টির পক্ষ থেকে কাউকে নমিনেশন দেওয়ার কোনো সুযোগ নেই। সেই কারণে আমাদের যারা কাউন্সিলর তাদের ইতিমধ্যে আমরা কিছুটা প্রচার করেছি, সামনেও আমরা প্রচার করব। সেখানে আমাদের জামাত মনোনীত বা জামাতের দায়িত্ব পালন করছেন সেই বিষয়গুলো আমাদের অথবা আমাদের লিফলেট অথবা আমাদের ব্যানারে না থাকায় যেহেতু নির্দলীয় নির্বাচন হবে। আমাদের ব্লকের সিটি কর্পোরেশনের আর আমরা তো মেয়র হিসেবে ইলেকশন প্রোগ্রাম করতেছি, ওইটাকেও নিয়ে ওনার ইউনিটি এটা আমরা জানেন, তাই না? মেয়র প্রার্থী কাকে দেওয়া হয়েছে? ঠিক আছে, উনি তো আজকে ছাত্রজীবী শেষ করছেন। তাহলে আজকে থেকে তিনি ছাত্র শিবিরের এখানে নিয়ে আসা দরকার ছিল, সদস্য না, তাই না? এখন থেকে তিনি জামাতে, ফলে এখন থেকে আমরা প্রচার করতে আমরা টার্গেট নিয়ে রোপণ বানাই। ইনশাআল্লাহ আমাদের সামনে যে প্রোগ্রাম হবে, আমাদের তো একটা জনসভা হবে জুলাইকে কেন্দ্র করে। ঢাকা মহানগরীতে 3টা জনসভা হবে, যেখানে জুলাই শহীদ যারা শাহাদাত বরণ করেছেন সেই শাহাদাতের স্পটগুলোতে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্পট হলো আমাদের সায়েন্স ল্যাবরেটরি। সায়েন্স ল্যাবরেটরিতে আমাদের 2 আগস্ট
2 আগস্টে আমাদের জনসভা আছে, সেখানে আমরা 3 আগস্ট আমাদের জনসভা আছে, সেখানে ইনশাল্লাহ আমরা সাদেক কাইমকে দাওয়াত দিব। এছাড়াও আমাদের যে সামনে জনসম্পৃক্ত যে কর্মসূচিগুলো আসবে সেখানেও আমরা দাওয়াত দিব। এখন আমাদের কাউন্সিলর প্রার্থী মোটামুটি সবগুলো ওয়ার্ডে ঠিক হয়ে গেছে। কাউন্সিলর প্রার্থী আমাদের 7টা ওয়ার্ডে, সব ওয়ার্ডেই কাউন্সিলর প্রার্থী ঠিক হয়ে গেছে। ফলে এই কাউন্সিলর প্রার্থীকে নিয়ে আমাদের কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি আমাদের সংরক্ষিত আসন যেটা মহিলা কাউন্সিলর, এই মহিলা কাউন্সিলর হিসেবেও আমরা যাদেরকে এই পর্যন্ত ঘোষণা করা হয়েছে তাদেরকে সামনে রেখে আমাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। তো আপনারা জানেন যে মহিলা কাউন্সিলরের ক্ষেত্রে 3টা ওয়ার্ড মিলে হলো একটা আসন, তাই না? সংরক্ষিত আসন। তা আমাদের 14, 15 এবং 18 মিলে হলো একটা আসন। আর এদিকে হলো কলাবাগানের 16, 17, শাহবাগের হলো 21 নম্বর মিলে একটা আসন। আর আমাদের 22 নম্বর যেটা, এটা 22, 23, 24 লালবাগের সাথে। তো সেখানে যে প্রার্থী সম্ভবত লালবাগ থেকেই প্রার্থী দেওয়া হয়েছে, ফলে লালবাগের সাথে সমন্বয় করে মহিলা কাউন্সিলরের জন্য কার্যক্রম শুরু করতে হবে। আমাদের 55 নম্বর ওয়ার্ড থেকে যাকে সংরক্ষিত আসনে দেওয়া হয়েছে তিনি 55, 56, 57তে মিলে সংরক্ষিত আসনে নির্বাচন করবেন। এই ক্ষেত্রে যেই থানা থেকে সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর দেওয়া হয়েছে সেই থানার আমির অন্য 2 থানার সাথে সমন্বয় করে মহিলা কাউন্সিলরদের নিয়ে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করতে হবে। অর্থাৎ 3টা থানাতে সমন্বয় করতে হবে, ফলে একজন সমন্বয়কের ভূমিকা পালন করবে। ফলে 3 থানা থেকে একজন যেহেতু প্রার্থী কোনো একটা থানা থেকে হবেন, ফলে ওই থানা যিনি আমি বাকি 2 থানার সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করব। আমাদের মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রে তারা মহিলাদের ভিতরে যে সমাজ কল্যাণমূলক কার্যক্রম হয় বা জনসম্পৃক্ত কর্মসূচি হয় আপাতত সেগুলোতে অংশগ্রহণ করবেন। যেটা পুরুষদের মধ্যে আমরা যে কাজটা করে থাকি, সমাজ কল্যাণমূলক কার্যক্রম করে থাকি, সেই ক্ষেত্রে আপাতত মহিলা কাউন্সিলর যারা তাদের অংশগ্রহণ করার জন্য সংগঠন এখনো অনুমতি দেয়নি। ফলে মহিলা কাউন্সিলর এখন মহিলা অঙ্গনে তারা